হ্যাঁ, ভালোই লাগছে। তা তুমি কি দেখছো তো মন দিয়ে, সমক? সে কি, তুমি লক্ষ্য করনি? কি? ওই যে দূরের পাহাড় আর তোমার অবস্থান। মানে কি সব বলছো, সমক? তার মানে সীতা চাতালে দাঁড়িয়ে আর আশেপাশের পাহাড়গুলোকে দেখলেও তুমি কিছুই বুঝতে পারছো না ভাইয়া। আমি এবার মাথা চুলকে বলি, দেখো সমক, সামনের পাহাড়, গাছপালা আর হনুমান ছাড়া সত্যি আমি কিছু নজরে আসছে না ভাইয়া। আর তাছাড়া ত্রিকুট পাহাড়ে এতটা উঁচুতে চড়ে আসতে আমি অত্যন্ত ক্লান্ত বোধ করছি, সমক। তাই দয়া করে তুমি যদি বিশেষ ব্যাপারটা ধরিয়ে দিতে পারো তো ভালোই হয়। সমক এবার মুখে একটা আওয়াজ করে আমাকে বলতে শুরু করে, পৃথ্বী, দেখো, আমরা এখন দাঁড়িয়ে আছি সীতা চাতালে, আর এটাকে ঘিরে আছে তিনটে বড় পাহাড়। সাধারণ মানুষ মানে স্থানীয় যারা, তাদের কাছে পাহাড়গুলো হলো যথাক্রমে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। তার মানে নারীসুলভ প্রকৃতিকে ঘিরে রেখেছেন, বা বলতে পারো রক্ষা করছেন এই পুরুষরূপী তিনটি পাহাড়। তার মানে তুমি বলতে চাইছো নারীরা কমজোরি নাকি, আর তাই তাদের পুরুষদের রক্ষণাবেক্ষণের দরকার বোধ করছেন? দূর পাগল, পুরুষ মানে হলো যিনি পূরণ করেন, আবার নারী মানে যার কাছে পুরুষ আশ্রয় গ্রহণ করেন। এবার দেখো, তুমি যেমন তোমার আশ্রয় স্বরূপ বাড়িকে রক্ষা করো, যত্ন করো, তেমনি পুরুষরূপী এই পাহাড়গুলো কিন্তু আগলে রেখেছে এই প্রকৃতিকে। আমি এবার সীতা চাতাল থেকে নেবে আর ওপরের দিকে সিঁড়িতে উঠে পড়ি। সত্যি সমক, তোমার জবাব নেই ভায়া। আর আমরা দেখো নারী পুরুষের সমান অধিকার নিয়ে মারামারি করে বেড়াচ্ছি। আদৌ যেখানে সবাই সমান, যেখানে সবাই সবার পরিপূরক। সমক আমার দেখা দেখি সীতা চাতাল থেকে নেমে এসে ত্রিকুট পাহাড়ের ওপর হনুমান মন্দিরে যাবার জন্য এগিয়ে এলো। আমি সমকের হাতটা ধরে যেই টেনে সিঁড়িতে তুলব, অমনি পেছন থেকে একটা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর তারপরেই অসংখ্য মানুষ গলার আওয়াজ। সমক একবার আমার মুখের দিকে তাকিয়ে বলে, কি হলো বড় তো পৃথ্বী? আমি বলি, ঠিক বুঝতে পারছি না ভাইয়া, একবার দেখবে? সমকমনি সিঁড়ি দিয়ে নেবে এগিয়ে গেল আওয়াজ লক্ষ্য করে। আমিও এগিয়ে গেলাম সমকের পেছন পেছন। কিছু দূর এগোতে দেখি বেশ কিছু মানুষ পাহাড়ের খাদের ধারে জড়ো হয়ে দাঁড়িয়ে আছে নিচের দিকে তাকিয়ে। সেখানে গিয়ে জানতে পারি একজন মহিলা পাহাড় থেকে পড়ে গেছেন। এত ওপর থেকে পড়ে বেঁচে থাকার কোনো আশা নেই। মনটা বাড়ি ভারী হয়ে গেল। সমককেও দেখলাম একেবারে চুপ করে যেতে। সেদিন আর আমাদের পাহাড়ে ওঠা হয়নি, তাই আমরা হোটেলে ফিরে আসি। আমাদের হোটেলে ঢুকতে দেখে ম্যানেজার অখিলবাবু বললেন, মানে আপনি মশাই, আপনাদের তো এত তাড়াতাড়ি চলে এলেন? সময় এগিয়ে গিয়ে আজকের ঘটে যাওয়া ঘটনাটা খুলে বলে। ম্যানেজার বাবু আমাদের কথা শুনে গম্ভীরভাবে বললেন, এই যে তিনজন একইভাবে পাহাড় থেকে পড়ে মারা গেলেন সমকবাবু, এখন কি যে হবে এই দেওঘর শহরে? মানে পর্যটক তো আর আসতেই চাইবে না। আচ্ছা, আপনি কিছু করতে পারেন না এর বিষয়ে? এখানে আমি কি করতে পারি অখিলবাবু? এটা তো একটা সামান্য দুর্ঘটনা বলেই মনে হচ্ছে। না না সমকবাবু, এটা কোনো সামান্য ঘটনা বলে আমার তো মনে হয় না। কেন? আসলে এই তিনজনই, মানে যে তিনজন আত্মঘাতী হয়েছেন, তারা সবাই এক সপ্তাহ অন্তর মারা গেছেন।
একই জায়গায় এবং একইভাবে। সমক এবার বলে, বেশ তো, তাহলে পুলিশকে খুঁজে বার করতে দিন। আমরা এখানে সে পর্যটক মাত্র, তাই দেখুন সমকবাবু, আমি আপনাকে অনুরোধ করছি, দয়া করে আপনি কিছু একটা করুন, না হলে এখানে তীর্থযাত্রীর সংখ্যা ক্রমে কমে যাবে, আর আমাদের না খেতে পেয়ে মরে যেতে হবে সমকবাবু। আই সি। বেশ, আমি নিলাম কেসটা আপনাদের। তবে তবে কি সমকবাবু? আমার সাম্মানিকটা। ভদ্রলোক একটু মুচকি হেসে বলেন, হ্যাঁ, সে তো দেবই, কিন্তু আপনার সাম্মানিকটা কত সমকবাবু যদি বলেন? সমক একটা রহস্যের হাসি হেসে বলে, অর্থ নয়, একদিন গোটা দেওঘর শহরটা ঘুরিয়ে দেখাতে হবে। পারবেন তো? অবশ্যই দেখাবো বই কি, কিন্তু আপনি বিপদ থেকে আমাদের এই গোটা দেওঘরবাসীকে রক্ষা করুন সমকবাবু। সমক ম্যানেজার অখিল বাবুর হাত দুটো চেপে ধরে একটা মুচকি হেসে সেখান থেকে ঘরে চলে আসে। ঘরে ফিরে এসে সমককে দেখি সে জানলার সামনে দাঁড়িয়ে একটা সিগারেট ধরিয়েছে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সামনে টাওয়ার চকের টাওয়ারের দিকে। আমি সমককে বলি, কি হলো সমক, এত মন দিয়ে কি দেখছো ভায়া? সমক সিগারেটের ধোঁয়া ছেড়ে বলে, পৃথ্বী, এই পূর্ণভূমিতে নারীদের আত্মঘাতী হওয়াটা আমার একেবারেই ঠিক লাগছে না ভাইয়া। তার মানে তুমি অখিল বাবুর সঙ্গে একমত পোষণ করছো? সেটা না হয়তো কোনো লাভ নেই ভাইয়া। তাহলে এখন তুমি কি করতে চাইছো? সমক এবার জানলা দিয়ে সিগারেটটা টুসকি দিয়ে ছুঁড়ে ফেলে আমার দিকে ফিরে বলে, পৃথ্বী, প্রথমত আমাদের জানতে হবে পুরো ঘটনাটা কি, কারণ এভাবে নিরীহ মেয়েদের আত্মঘাতী হওয়াটা আমার কিন্তু ভালো ঠেকছে না। কিন্তু তুমি এখন তাহলে কি করবে সমক? তাহলে এবার একবার থানায় যাওয়া উচিত ভাইয়া, চলো। এই বলে সমক এগিয়ে গেল দরজার দিকে। অগত্যা আমিও এগিয়ে গেলাম তার পেছন পেছন। থানাতে ঢুকতেই দেখি ইন্সপেক্টর পান্ডে বসে আছেন। সমককে দেখতে পেয়ে তিনি উঠে আসেন। ওনার সঙ্গে সমকের গত একটা কেসেই আলাপ হয়েছে। আমাদের চেয়ারে বসতে বলে তিনি নিজে আমাদের সামনে ওনার চেয়ারে বসেন। তারপর সমককে বলেন, কি সৌভাগ্য দেখেন, আর স্বয়ং সমক সেন এখানে এসেছেন। সমক মুচকি এসে বলে, পান্ডেজি, আপনি আমাকে লজ্জায় ফেলছেন, কিন্তু আসলে আমি এখানে একটা বিষয় নিয়ে জানতে এসেছি। হ্যাঁ, বলেন না। আসলে গতকাল আমি আর পৃথ্বী পাহাড়ে ঘুরতে যাই, আর ঠিক সেখানেই সেই সময় এক মহিলা সেখান থেকে খাদে পড়ে যান। আসলে এই নিয়ে ও জায়গায় মানে 3 জন মহিলা একইভাবে মারা গেছে। ডেড বডি পাওয়া গেলেও তাদের অবস্থা মোটেই ভালো নেই। তা তাদের পরিচয় কিছু জানতে পারলেন নাকি? আসলে আগের 2 জনের জানা গেছে, দুজনেই দেওঘরের বাসিন্দা। তবে কাল যিনি মারা গেলেন তার সম্বন্ধে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি সমকবাবু। আই সি। এবার আমি বলি, আচ্ছা ওদের মৃত্যুর কারণ কি সেটা জানতে পেরেছেন কি? পান্ডেজি মাথা নাড়িয়ে বলেন, না, দুজনেই তেমন কোনো ফ্যামিলির সমস্যা ছিল না। তবে তবে কি? তবে এদের মধ্যে একটা দুটো মিল আছে। মিল আছে? কেমন? দেখেন, দুজনেই বিবাহিত, দুজনেই এই আপনার দেহঘরেই থাকে, আর দুজনেরই কিন্তু একটি করে মেয়ের সন্তান অর্থাৎ কন্যা সন্তান আছে। আর এবার একটু চুপ থেকে আবারও বলেন, এদের লাশ থেকে মানে লাশের গলা থেকে একটা কাটা দাগ পাওয়া গেছে সমকবাবু। সমক অবাক হয়ে বলে, কাটা দাগ? সেটা কেমন? ওই ধরুন না,
ওই ছুরি দিয়ে কাটলে যেমন হয় সেরকম। আমি এবার অবাক হয়ে বলি, বাবা ওই তো অদ্ভুত ব্যাপার। সমক তুমি কি বলো? সমক নিজের ঠোঁটে আঙুল ঘষতে ঘষতে বলে, ঠিকই বলেছ ভায়া, ব্যাপারটা বেশ গুরুতর। এরপর পাণ্ডেজির দিকে তাকিয়ে বলে, বেশ, তাহলে আমরা এখন আসি, পরে কথা হবে। থানার বাইরে বেরিয়ে এসে আমি সমককে বলি, কি ব্যাপার বলো তো সমক, তুমি এত চুপচাপ হয়ে গেলে কেন বলো তো? সমক রাস্তায় হাঁটতে হাঁটতে বলে, একবার ঘটনাস্থলে যেতে হবে পৃথ্বী, চলো এখন মধ্যাহ্ন ভোজনটা সেরে ওখানে রওনা দিই। দুপুরে ওরকম ভারী একটা মধ্যাহ্ন ভোজন সেরে সমক যে কি করে অত তাড়াতাড়ি পাহাড়ে উঠতে পারে আমি জানি না, তবে আমার অবস্থা যে খুবই শোচনীয় তার বলে দিতে হয় না। পাহাড়ের ওপরে সেই ঘটনাস্থলে যখন আমরা পৌঁছালাম, দেখি সমক কোমরে হাত দিয়ে খাদের পাশে দাঁড়িয়ে কি সব দেখছে। আমি তাড়াতাড়ি উঠে গিয়ে বলি, অত ধারে দাঁড়িয়ে আছো কেন সমক, একটু সরে এসো। সমক হাসতে হাসতে বলে, তাহলে এতক্ষণে আসার সময় হলো পৃথ্বী? সত্যি, ওই জন্যই বলি লোভটা সম্বরণ করো। আমি কিছু বলতে যাব অমনি সমক আমার কথা থামিয়ে বলে, পৃথ্বী, ওই দূরের পাহাড়ের দিকে একবার তাকিয়ে দেখেছো ভায়া? প্রকৃতি দু হাত দিয়ে সাজিয়ে তুলেছে নিজেকে। সত্যি আমি অবাক না হয়ে পারলাম না। পরন্ত সূর্যের আলোয় চারপাশের আকাশে আর ওই দূরে পাহাড়টা রক্তবর্ণ ধারণ করেছে। আমি সমককে বললাম, সত্যি সমক, এই গধূলিতে এই ত্রিকুট পাহাড়ে না উঠলে প্রকৃতির এই মাধুর্য চোখেই পড়তো না। সমক ওই দূরের পাহাড়ের দিকে চেয়ে গম্ভীর হয়ে প্রশ্ন করল, আচ্ছা পৃথ্বী, ওই পাহাড়টা কি মানুষ ওঠে, তোমার জানা আছে? হঠাৎ আমাদের চমকে দিয়ে এক আততায়ী সজোরে সমককে ধাক্কা মেরে চলে যায়। আমি কিছু বোঝারও আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। এদিকে সমক আবার খাদ দিয়ে গড়িয়ে ঝুলন্ত গাছে আটকে পড়ে। ঈশ্বরের অশেষ কৃপা যে সমক কোনো বিপদ ঘটেনি। আমি হাত বাড়িয়ে দিলাম যাতে সমক উপরে উঠে আসে। অমনি আরেকজনের সাহায্যে হাত এগিয়ে যায় সমকের দিকে। অবশেষে দুজনের মিলিত প্রয়াসে সমককে উদ্ধার করা যায়। এবার আমি লক্ষ্য করলাম এক সাধু বাবা সমককে বাঁচাতে সাহায্য করেছেন। এবার তিনি সমককে বললেন, মরার খুব শখ হয়েছে বুঝি? সমক বলে, না আসলে এখানে ঘুরতে এসে আশেপাশে চারপাশটা দেখছিলাম, হঠাৎ পাটা হড়কে। আমি একেবারে একেবারে হবাক, যাকে বলে আকাশ থেকে পড়ার মতন অবস্থা। এ কি বলছে সমক? কেউ যে ওকে ধাক্কা দিয়েছে সেটা কেন বলল না সে? এবার সাধু বাবা বললেন, রাতে এখানে থাকিস না বেটা, চলে যা, এখান থেকে চলে যা, এই জায়গাটা আর রাতে ভালো নয়, যা যা বলছি, চলে যা। এই বলে সাধু বাবা সেখান থেকে চলে গেলেন। সমক এবার প্রশ্ন করল, আচ্ছা, যাওয়ার আগে আপনার নামটা তো বলে যান। সাধু বাবা পেছন ফিরে বললেন, আমার নাম জেনে কি করবি রে বেটা? না, যে আমার প্রাণটা বাঁচালো তার নামটা তো জানা উচিত সাধু বাবা। আদিনাথ, আদিনাথ আমার নাম আছে রে। এখন যা তো এখান থেকে, যা যা। এই বলে তিনি চলে গেলেন। এরপর আমরা সেখান থেকে চলে আসি টাওয়ার চক এলাকায়। রাস্তায় ঘুরতে ঘুরতে আমি সমককে প্রশ্ন করি, আচ্ছা সমক, কে তোমার উপর হামলা করলো বলো তো? সমক বলে, দেখো সেটা বলা কঠিন, তবে তবে সমক্ষণে এসে পড়ায় কার বা কাদের কাজের যে খুব অসুবিধা হয়ে পড়েছে সেটা বলে দিতে হয় না। এবার বাকিটা সময় বলবে। এরপর সে আমার দিকে ফিরে বলে, চলো পৃথ্বী, একটু প্যাঁড়া খাওয়া যাক। যতই হোক দেহ ঘরে প্যাঁড়া না খাওয়া পর্যন্ত শান্তি নেই ভায়া।
কানাই সাহার দোকান থেকে পেয়ারা কিনে খাচ্ছি, এমন সময় সমক তার হাতে থাকা শাল পাতার তলা থেকে এক টুকরো চিরগুড় খুঁজে পায়। আমি বলি, কি ওটা সমক? সমক অবাক হয়ে খুলে তাতে দেখে তাতে লেখা আছে, দেওঘরের হনুমানজিকে বাঁচিয়ে নাও। আমি এবার বলি, একবার চলো তো ভাইয়া, ওই দোকানটা গিয়ে দেখি কে দিল ব্যাপারটা তোমাকে। সমক আমাকে থামিয়ে বলে, সেটা করে কোনো লাভ হবে না ভাইয়া। তবে হনুমানজি কি করে বাঁচাবো সেটা তো জানা নেই ভাই। আর হনুমানজি মানে কোন হনুমান সমক? কিচ্ছু জানি না ভাই, সব তালগোল পাকিয়ে যাচ্ছে। চলো এবার হোটেলে ফেরা যাক। হোটেলে ফিরে আসা থেকেই দেখছি সমক কেমন যেন গম্ভীর হয়ে গেছে। আমি নীরবতা কাটাতে বলি, আচ্ছা সমক, এখন কি পাণ্ডেজিকে জানাবে নাকি? আমার কথায় নিজের সম্বিত ফিরে পেয়ে সমত বলে, হ্যাঁ, না প্রীতি, আগে ব্যাপারটা আমার বোঝা দরকার। আর তার আগে দরকার এখানকার ভূগোলটা একটু নজর রাখা। মানে? মানে হলো, সমককে কথা থামাতে হলো, কারণ দরজায় কে যেন ধাক্কা দিচ্ছে। আমি কি দরজা খুলতে দেখি ম্যানেজার অখিল বাবু এসেছেন। আমি তাকে দরজা খুলে ভেতরে আসতে বলি। সমক ওনাকে দেখে বলে, আপনি এসেছেন অখিল বাবু, খুব উপকার হলো। অখিলবাবু অবাক হয়ে বলেন, মানে আমি তো কেসটা কিছু এগুলো কিনা সেটা জানতে এখানে এলাম সমকবাবু, কিন্তু কি ব্যাপার বলুন তো? আমি তাকে আজকের সব কথা খুলে বলি এবং আজকের চিরকুটের ওপর হনুমানজিকে বাঁচানোর কথাও বলি। সমক অবাক হয়ে বলে, সেটাই তো বুঝতে পারছি না অখিল বাবু। অখিলবাবু একটু ভেবে বলেন, মানে দাঁড়ান, এটা তপবনের অষ্টধাতুর হনুমান মূর্তির কথা বলা হয়নি তো? মানে? হ্যাঁ সমকবাবু, আসলে তপবন পাহাড়ে এক প্রাচীন হনুমান মূর্তি আছে। আর শোনা যায় হনুমানজি রাবণের যজ্ঞ ভঙ্গ করতে ওই পাহাড় নাকি তছনছ করেন, আর তার ফলে ওই পাহাড়ে অনেক ক্ষতি হয় এবং একটা কুণ্ড একটি সীতা কুণ্ড ওখানে তৈরি হয়। আর তারপর থেকেই ওই পাহাড়ে হনুমানজির অষ্টধাতুর মূর্তি পুজো করা হয়ে আসছে। শোনা যায় মূর্তিটা কিন্তু ভারী দামি সমকবাবু। আই সি। এই বলে সমক চেয়ারে হেলান দেয়। এবার আমি বলি, কি হলো সমক? সমক একটা রহস্যময় হাসি হেসে বলে, অনেক কিছু হয়েছে ভাই, এখন বাকিটা সময়ের অপেক্ষা। আজ সকালে আমি আর সমক বাবা বৈদ্যনাথের দর্শন করে সিধে চলে আসি তপবন পাহাড়ে। না, এখানে আসি শুধুমাত্র ঘুরে দেখার জন্য আর হনুমান মূর্তি দর্শন করার জন্য। তারপর সেখান থেকে একটা কচুরির দোকান থেকে গরম গরম কচুরি আর জিলিপি খেয়ে আমরা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হোটেলে ফিরতে থাকি। আমি এমন সময় সমককে জিজ্ঞাসা করি, আচ্ছা সমক, এই কেসটার কি কোনো গতি হবে না? সমক সিগারেটের ধোঁয়া ছেড়ে আমাকে বলে, দেখো পৃথ্বী, রহস্যের সমাধান কিন্তু হয়ে গেছে, এখন খালি রাতের অপেক্ষা। আমি অবাক হয়ে বলি, কেন রাতে কি হবে সমক? সমক আবারও আমার দিকে ফিরে বলে, খেলা হবে ভাইয়া, খেলা হবে, তবে জিতবে কে সেটা বলা খুব কঠিন ভাই। এরপর একটু থেমে আমাকে আবারও বলে, দেখো, এবার চলো আমরা সৎসঙ্গ আশ্রম থেকে ঘুরে আসি। দেহঘর এসে এই মহান পুরুষের সান্নিধ্য লাভ না করে কি যাওয়া যায়? চলো। দুপুরে সৎসঙ্গ আশ্রম থেকে
প্রসাদ গ্রহণ করে আমরা হোটেলে ফিরে আসি। কিন্তু হোটেলে ফিরে আসা থেকেই সমককে কেমন যেন অন্যমনস্ক লাগছে। আমি সমককে এমন অবস্থা দেখে প্রশ্ন করি, আচ্ছা সমক, তোমাকে এত চিন্তিত এর আগে তো কখনো দেখিনি ভাই। সমক একটা মুচকি হেসে আমার দিকে ফিরে বলে, পৃথ্বী, ঘটনাগুলো যে কাকতালীয় সেটা কিন্তু এখনো বলা যাচ্ছে না। আর মহিলারা ওভাবে কেন আত্মবলিদান দিচ্ছেন সেটাও বোঝা যাচ্ছে না। আবার দেখো, 3 জন মহিলা যে একই কারণে মারা গেছেন সেটার কারণটাও কিন্তু ধোঁয়াশা। তাই কিন্তু সমক, পুলিশে কেন? দেখো পৃথ্বী, না একবার চলো তো। আমি অবাক হয়ে প্রশ্ন করি, এ কোথায় যাব সমক? সমক দরজা দিয়ে বেরোতে গিয়ে বলে, কালকে সাধু বাবার খোঁজে। ত্রিকুট পাহাড়ে উঠে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পাই যে সাধু বাবা এই পাহাড়েই একটা ছোট্ট আশ্রমে থাকেন। তাই আমরা এগিয়ে চললাম সেই দিকে। ট্রেক করতে করতে সমক বলল, আচ্ছা পৃথ্বী, এই বিষ্ণু পাহাড়ে একটা বিশেষ জিনিস লক্ষ্য করেছো তুমি? আমি চারিদিকে তাকিয়ে বললাম, কি জিনিস বলো তো সমক? সমক মুচকি হেসে বলে, এই তো, সত্যান্বেষের সঙ্গী হয়ে এরকম নজর রাখলে কি চলে ভায়া? এই দেখো, সামনের পাহাড় জুড়ে চারিদিকে বেল গাছ। আর জানো কি, এই সব বেল গাছের পাতা সপ্তাহে 3 দিন চলে যায় বৈদ্যনাথ মন্দিরে মহাদেবের পুজোর উদ্দেশ্যে। সত্যি সমকের এই বিচক্ষণতাই ওকে সবার থেকে আলাদা করে তোলে। আমরা সেই আশ্রমে গিয়ে সাধু বাবার খোঁজ করতে জানতে পারি উনি সীতা চাতালের কাছে সাধনায় মগ্ন। তাই আমি আর সমক ওখানে রওনা দিই। সীতা চাতালের কাছে পৌঁছাতে লক্ষ্য করলাম সাধু বাবার একা উল্টো দিকে পাহাড়ের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা পেছনে যেতেই যেটা ঘটল তার জন্য আমি অন্তত প্রস্তুত ছিলাম না। সাধু বাবা আমাদের অবাক করে দিয়ে বলে উঠলেন, আসুন আসুন মৃত্যুঞ্জয়, আসুন। সমক আমার দিকে অবাক হয়ে তাকিয়ে দেখে তারপর নিজেকে সামলে বলে, আচ্ছা, আপনার সাথে একটু কথা ছিল সাধু বাবা। খুনের ব্যাপারে বলবি তো, কিন্তু এসবের কিছু উত্তর আমি দেব না। আপনি কি চান না যে অপরাধীরা শাস্তি পাক? না, আর তোরা কি শাস্তি দিবি রে? এই ব্রহ্মাণ্ডের যিনি মালিক তিনি তাদের শাস্তি দেবেন। এখন যা এখান থেকে, যা, না হলে আমি কিন্তু। সমক এই কথা শুনে চলে আসতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ থমকে গিয়ে বলে, একটা কথা মনে রাখবেন সাধু বাবা, আমি জানি না আপনার মালিক কি শাস্তি দেবেন, তবে এই সত্যান্বেষীর হাত থেকে তাদের মুক্তি নেই যারা ওই 3টে ফুটফুটে মেয়ের প্রাণ নিয়েছে। মনে রাখবেন, এই অধমের নাম সমক সেন। পাহাড় থেকে নেমে আসার পর সমক যেন একটা অন্য মানুষ। আমার পাশে সে এখন একটা কি গানের সুর গুনগুন করতে করতে চলেছে। আমি জিজ্ঞাসা করলাম, কি হলো সমক, তোমার কি শরীর টরীর খারাপ করলো নাকি? সমক আমার দিকে তাকিয়ে বলে, তুমি এখন হোটেলে ফিরে যাও পৃথ্বী, আমার এখন একটু কাজ আছে। আর হ্যাঁ, দেরি হলে চিন্তা করবে না। এই বলে সে গটমট করে সামনের দিকে এগিয়ে চলে যায়। দেরি হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, তাও সেটা সমকের জন্য প্রযোজ্য নয়। কিন্তু রাত 10টা বেজে গিয়েও সমক যখন ফিরল না, তখন চিন্তাটা অনেকটাই বেড়ে গেছে। এখন সমস্যা হলো, আমি করবোটা কি? এমনিতেই অচেনা জায়গা, তার উপর সমকের না ফেরায় আমার বেশ কিন্তু চিন্তায় পড়েছি। কোনো কিছুই আমার আর এখন ভালো লাগছে না। তাই ঠিক করলাম একবার ম্যানেজার অখিল বাবুকে গিয়ে সব কথা খুলে বলি।
এই ভেবে যেই ঘরের বাইরে বেরিয়েছি অমনি টেলিফোনটা বেজে উঠল। ফোন ধরতে দেখি সমক। আমি কিছু বলতে যাব অমনি আমার কথা থামিয়ে সে বলে ওঠে, প্রীতি, আজ রাতে আমি কিন্তু ফিরবো না ভাইয়া, বাকি কথা কাল সকালে হবে। এখন রাখলাম। এই বলে সে ফোনটা কেটে দিল। সত্যি এই সমস্ত শিশুসুলভ আচরণ আমার মোটেই ভালো লাগে না। এখন কি করছে, কোথায় আছে, কি বা করতে চলেছে সে, আমি কিচ্ছু জানি না। খালি আসবো না বলে ফোনটা কেটে দিল। যাকে আমি ভেবে করবো এটা কি, তার চেয়ে বরং খেয়ে দিয়ে শুয়ে পড়া যাক। যেমন কথা তেমন কাজ। এমনিতেই খিদেটা বেশ জোরেই পেয়েছিল আমার। তাই সকালে যখন ঘুমটা ভাঙল দেখি সমক আমার বিছানার সামনের চেয়ারে বসে আমার দিকে চেয়ে হাসছে। আমি ধর্মড়িয়ে উঠে বসলাম। তারপর বললাম, তুমি কখন এলে সমক? সমক একটা সিগারেট ধরিয়ে বলল, আগে একটু খাবারের ব্যবস্থা করো প্রীতি। আর হ্যাঁ, অখিলবাবুকে একবার আমাদের ঘরে আসতে বলো। এই বলে সে স্নান ঘরে ঢুকে যায়। এখন আমি আর অখিলবাবু সমকের দিকে তাকিয়ে বসে আছি। সমক মন দিয়ে ডিম পাউরুটি খেয়ে চলেছে। তার খাওয়া শেষ হতে আমি বলি, আচ্ছা সমক, কি ঘটেছে এবার তো বলো। সমক চা পান করতে করতে চশমার ফাঁক দিয়ে আমার দিকে দেখে বলল, পৃথ্বী, ধৈর্য ধরো ভাইয়া, ধৈর্য ধরো। আচ্ছা একবার বলো তো, হনুমানজি কার ভক্ত ছিলেন? আমি অবাক হয়ে বলি, এটা কি রকম ছেলে মানুষে হচ্ছে সমক? এটা আবার কোনো প্রশ্ন হলো? আরে বলোই না। আমি একটু গম্ভীর হয়ে বলি, শ্রীরামচন্দ্র। বেশ, এবার বলো তো, রাবণের সাথে যুদ্ধ করতে যাওয়ার আগে শ্রীরামচন্দ্র কার পুজো করেছিলেন? অখিলবাবু বলে উঠলেন, হ্যাঁ মানে মা দুর্গার। একদম ঠিক বলেছেন অখিলবাবু। আর এই মা দুর্গেই হলেন এই হত্যার রহস্যের সমাধান। আমি এবার অবাক হয়ে বলি, সেটা কিরকম ভাইয়া? তুমি ভালো করে দেখোনি পৃথ্বী, কাল সাধু বাবার হাতের ওপর একটা মা দুর্গার নকশা করা ছিল। কিন্তু তাতে কি প্রমাণ হলো সমক? সেটাই তো আসল সমাধান ভাইয়া। কারণ দুদিন আগে যখন আমি সাধু বাবা আমার প্রাণটা বাঁচিয়েছিলেন, তখন কিন্তু তার হাতে নকশা ছিল না। আর কাল যে সাধু বাবার হাতে আমরা নকশাটা দেখি, সেটা কিন্তু নতুন করানো নয়, প্রায় 10 থেকে 15 বছর আগেকার করানো হবে, আন্দাজ মতন। আমার তো আকাশ থেকে পড়ে যাওয়ার মতন অবস্থা। আমি অবাক হয়ে বলি, তাহলে কি করবে ভাই? তাহলে কাল সেখান থেকে মানে ত্রিকুট পাহাড় থেকে নেমে চলে যায় থানাতে। সেখানে ইন্সপেক্টর পান্ডেকে বলে খোঁজ নিতে বলি ওই ভণ্ড বাবাজি সম্বন্ধে। তারপর খোঁজ নিয়ে জানা যায় তিনি এখানকার একজন নাম করা গুন্ডা, নাম নিখিলেশ যাদব। কিন্তু সমক, নিখিলেশ তো ভালোই বাংলা বলতে পারে। হ্যাঁ পারে, কারণ জীবনের বেশ কিছুটা সময় তিনি কলকাতায় কাটিয়েছেন। কিন্তু মুশকিল হলো ওকে ধরবো কি করে। তাই আমরা মানে আমি আর ইন্সপেক্টর পান্ডে আর তার দলবল নিয়ে রাতে ত্রিকুট পাহাড়ে উৎপেতে বসে থাকি। বেশ, এরপর নিখিলেশ একটা ভুল চালে সব ভেস্তে গেল, আর পূর্ণ হলো আমার মনের কামনা। কিন্তু কি অপরাধ করেছে সে? সমক এবার চেয়ার ছেড়ে জানলার সামনে দাঁড়িয়ে বলতে শুরু করলো, দেখো, আসলে বিদেশে ভারতীয় মূর্তি খুব চড়া দামে বিক্রি করতে পটুহস্ত ছিল নিখিলেশ। এখানেও হনুমান মন্দিরের দামি অষ্টধাতুর মূর্তি, অর্থাৎ ওই হনুমান মূর্তিটা চুরি করার ধান্দায় ছিল নিখিলেশ। কিন্তু মাঝখানে কাঁটা হয়ে দাঁড়ালো তোমার বন্ধু পৃথ্বী।
তাই সেদিন পাহাড় থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেন, কিন্তু প্রকৃত সাধু বাবা আমাকে কিন্তু বাঁচিয়ে নেন। এবার অখিলবাবু একটু গম্ভীর হয়ে বলেন, কিন্তু সমকবাবু, সব তো বুঝলাম, কিন্তু মেয়েগুলো আত্মহত্যার কারণটা? সমক এবার বলে, অখিলবাবু, নারীরা চিরকাল ভোগের সামগ্রী হয়ে রইল, এখানেও তার ব্যতিক্রম রাখা গেল না। নিখিলেশ যাদব মেয়েগুলোর সন্তান নিজের কাঁধে বন্দি রেখে বলতো তার শারীরিক মনস্কামনা পূর্ণ করার জন্য, আর অভাগী সেই মায়েরা তার সন্তানকে রক্ষা করার জন্য নিজের সম্মানকে বলিদান করতেও পিছুতুরান হয়নি। কিন্তু সমাজ বড় একচোখো অখিলবাবু, মায়েদের তার সন্তান নিয়ে সুখে বাঁচতে দিল না। তাই এই বলে চুপ করে যায় সমক। আমি লক্ষ্য করি অখিলবাবু তার চশমা সরিয়ে চোখের জল মুছলেন। তার সমক তাকিয়ে থাকলো বাইরের দিকে। আমি মনে মনে সমককে প্রণাম না জানিয়ে পারলাম না। আমি জানি সমক শুধু হনুমান মূর্তি চুরি আটকাতেই এই রহস্যের সমাধান করেনি, করেছে ওই দুর্ভাগী মায়েদের কথা ভেবে। আমাদের সমাজ যতক্ষণ মেয়েদের ভোগের সামগ্রিক ভাবছে, ততক্ষণ সমকের মতন সত্যান্বেষের কোনো বিশ্রাম নেই, সেই সমস্ত অপরাধীকে ধরিয়ে না দেওয়া অব্দি। কিন্তু আমি জানি সমক তার কাজ সফলতার সঙ্গে সম্পূর্ণ না করে ছাড়বে না।